সালটা 1859। সাইদ বন্দর থেকে শুরু হলো কৃত্রিম খাল কাটার কাজ। দীর্ঘ 10 বছর চলেছিল এই খাল খনন। নথিপত্র ঘেঁটে জানা যায় আনুমানিক 15 লক্ষ শ্রমিক নিয়োগ করা হয়েছিল এই খাল খনন করতে। সারা পৃথিবীতে যত কটা কৃত্রিম খাল আছে তার মধ্যে অন্যতম এটি। হ্যাঁ, কথা বলছি সুয়েজ খালকে নিয়ে। ইউরোপ এবং এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করতে এই খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের জমিতে নির্মিত এই খাল যা অত্যন্ত বিতর্কের সৃষ্টি করেছিল সেই সময়। রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে এক তোলপাড় এনেছিল। শোনা যায় শ্রমিক নিয়োগের ক্ষেত্রে মিশর সরকার এক অদ্ভুত পন্থাও নিয়েছিল। দরিদ্র নাগরিকদের ভয় দেখিয়ে নামমাত্র বেতনে কাজ করাতো। শুরুর দিকে গাইতি ও বেলচার সাহায্যে খুঁড়তে বাধ্য করা হয়েছিল। কোনো যন্ত্র ছাড়া হাত দিয়ে খননের কাজ করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। এছাড়াও কৃতদাস ব্যবহারের কারণে ব্রিটিশ, ফরাসি ও মার্কিন ব্যবসায়ীরাও প্রতিবাদ জানায়। হাজার হাজার শ্রমিক কলেরা ও কাজের চাপে স্বাস্থ্যহানি হয়ে মারা যায়। ফলে কড়া সমালোচনা হয়েছিল এই সুয়েজ খাল কর্তৃপক্ষের। তা সত্ত্বেও এটি বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। আজকের পর্ব সুয়েজ খাল নিয়ে। কেন সুয়েজ খাল বারবার তৈরি হতে গিয়েও হয়নি এবং শেষ অবধি কেনই বা তৈরি হতে পেরেছিল? এছাড়াও বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে কিভাবে এটি একটি তোলপাড় তৈরি করে তার কথা জানব। সুয়েজ খাল, আরবি ভাষায় একে কানাত আল সুয়াইজ ঢাকা হয়। একসময় ইউরোপ এবং এশিয়ার বণিকরা আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে পাড়ি দিত ইউরোপে। অর্থাৎ 7000 কিলোমিটার বেশি রাস্তা তাদেরকে অতিক্রম করতে হতো সুয়েজ খাল না থাকার জন্য। ফলে সময়ের অপচয়ও ঘটত, খরচও হতো বেশি। ইউরোপীয়দের সবচেয়ে লাভজনক বাণিজ্য করার জায়গাগুলো এশিয়াতেই অবস্থিত ছিল। সাম্রাজ্যবাদী অন্যান্য দেশগুলির উপনিবেশ ছিল এই জায়গায়। কিন্তু যাতায়াত ব্যবস্থা দ্রুততর না হওয়ায় মুনাফার পরিমাণ অনেকটাই কমে যেত। তাই সব দিক ভেবে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে জুড়ে দিয়ে তৈরি হয়েছিল সুয়েজ খাল এবং নির্মাণ হওয়ার পরেই মধ্যপ্রাচ্যের রাজনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান উপাদান হয়ে ওঠে সুয়েজ খাল। মানুষের তৈরি করা খালের মধ্যে সুয়েজ খাল সত্যিই বিস্ময়কর। তবে মিশরের বুকে এই সুয়েজ খাল তৈরি অর্থাৎ কৃত্রিম খাল খনন করা কিন্তু নতুন নয়। খ্রিস্টপূর্ব 1850 অব্দের দিকে তৎকালীন ফেরাও তৃতীয় সেনুসতেত লোহিত সাগর ও নীলনদকে যুক্ত করে একটি খাল তৈরি করেছিলেন। এর আগেও চেষ্টা হয়েছে, কিন্তু উন্নত প্রযুক্তি ছিল না, তাই সম্ভব হয়নি। ফেরাওদের তৈরি এই খালটা সম্পূর্ণ করতে খ্রিস্টপূর্ব 3য় শতক লেগেছিল। টলেমীয় শাসনের সময় এটি ছিল মিশরের অন্যতম প্রধান আকর্ষণ। শোনা যায় স্বয়ং ক্লিওপেট্রা স্বয়ং এই খালে বিহার করতেন। তবে খালটি তৈরি হয়েছিল আমোদ-প্রমোদের জন্য, ব্যবসায়িক গুরুত্ব ছিল না। সে সময় লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করার কথা ভাবাই যেত না। তার কারণ দুটি সাগরের উচ্চতার পার্থক্য এতই বেশি ছিল, খাল খনন করলে মিশর জলের তলায় তলিয়ে যেত। তাই খাল তৈরি করা সম্ভব হয়নি। যুগে যুগে বিভিন্ন শাসক, প্রকৌশলীগণ খাল তৈরির কথা ভেবেছিলেন। প্রথম উন্নত প্রযুক্তির সাহায্যে এটি করার কথা ভাবেন নেপোলিয়ান বোনাপার্ট। তবে এর জন্য একটা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছিল। সে সময় ফরাসি নিয়ন্ত্রিত খাল নির্মাণ করলে ব্রিটিশদের নিয়ন্ত্রণ করা যেত, না হলে ব্রিটিশদের বাণিজ্য করতে যেতে হতো আরব ঘুরে। যদি এই খাল খনন হয়, এখান দিয়ে যেতে হলে ফ্রান্স সরকারকে কর দিতে হবে, তাতে করে ব্রিটিশদের কাবু করা যাবে। 1799-তে নেপোলিয়ান কথা মতো জরিপও শুরু করেছিলেন, কিন্তু পরে তা বাতিল করে দেন। পরবর্তীকালে লিনাম দি বেলফন্দের আগ্রহে নতুনভাবে খাল খোঁড়ার কাজ শুরু হয়। তিনি হিসেব করে দেখান যে প্রচলিত ধারণা ভুল। দুটো সাগরের মধ্যে উচ্চতার পার্থক্য তেমন নেই, তাই খাল খুঁড়তে কোনো অসুবিধে নেই। তবে খাল খোঁড়ার কাজ শুরু হতে আরও 2 দশকেরও বেশি সময় লেগেছিল। তখন মিশর ও সুদান অঞ্চলে অটোম্যানদের খেদিভ শাসক ছিলেন সাইদ পাশা। তিনি খাল কাটাকে মিশর ও অটোমানদের জন্য অত্যন্ত লাভজনক মনে করেছিলেন এবং ফরাসি কূটনীতিক ফার্দিনান্দ দি লেসেপসকে দায়িত্ব দিয়েছিলেন খাল খোঁড়ার জন্য একটি কোম্পানি তৈরি করতে বলে, এবং 99 বছরের জন্য জলের ইজারা দিয়েছিলেন বিশেষ ক্ষমতা বলে। লেসেপস 13 জনকে নিয়ে একটা দল গঠন করেন, যা এই খাল খননের প্রক্রিয়া ও নকশা করার দায়িত্বে ছিল। 1856 সালে তারা নকশা জমা দেন, তবে কোম্পানি শুরু হতে হতে আরও প্রায় 3 বছর লেগে যায়। সুয়েজ খাল খোঁড়ার কাজ 1859-এ শুরু হয়েছিল, শেষ হতে হতে 1869 সাল হয়। মিশর ও সুদানের তৎকালীন খেদিভ ইসমাইল পাশা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, আর খালের জলে প্রথম ভাসে ব্রিটিশ নৌজাহাজ।
তবে সুয়েজ খাল তৈরি হওয়ার পর থেকে আর্থিক সংকটের মুখে পড়েছিল, তাই 1875-এ যুক্তরাজ্যের কাছে মালিকানা বিক্রি করতে বাধ্য হয়েছিলেন ইসমাইল পাশা ও অন্যান্য অংশীদার। এই পথ ব্রিটিশদের ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে যুক্তরাজ্য খাল কিনে নেওয়ার পর মিশরের বহু অঞ্চলের প্রতি নিয়ন্ত্রণ নিতে শুরু করে এবং মিশরের নাগরিকদের মধ্যে সেটা নিয়ে উৎকণ্ঠা বাড়ে। এর ফলস্বরূপ অ্যাংলো মিশর যুদ্ধ শুরু হয়ে যায় 82 সালে। ব্রিটিশরা মিশর দখল করে এবং 50 বছরেরও বেশি সময় পর অ্যাংলো মিশরীয় চুক্তির কারণে মিশর স্বাধীনতা পায়। তবে সুয়েজ খালের দায়িত্ব কিন্তু ব্রিটিশ সেনাদের হাতেই থাকে। এমনকি ব্রিটিশ সেনারা মিশরে অবস্থান করত। দুই দেশের মধ্যে বহু আলোচনার পর 1956 সালে ব্রিটিশরা মিশর ত্যাগ করে সুয়েজ খালের নিয়ন্ত্রণ মিশরকে ফিরিয়ে দেয়। এরপর বিশ্ব রাজনীতি তথা অর্থনীতিতে এক অদ্ভুত ঘটনা ঘটে। মিশরের তখনকার রাষ্ট্রপতি ছিলেন জামাল আবদেল নাসের। তিনি সুয়েজ খালের মালিকানা সরাসরি মিশরের আওতায় আনেন এবং জাতীয়করণ করেন। এতে দেশের ভেতরের লোক খুশি হলেও যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সরকার প্রধানরা অসন্তুষ্ট হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে। এছাড়াও জামাল আবদেল নাসের ত্রিরাল প্রণালী বন্ধ করে দেন। এই প্রণালী ইসরায়েলের সাথে লোহিত সাগরের যোগাযোগের একমাত্র পথ ছিল। এদিকে জামাল আবদেল নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করায় জনপ্রিয় যত হতে থাকেন, আন্তর্জাতিক মহল তত যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। 1956 সাল নাগাদ যুক্তরাজ্যের ফ্রান্স ও ইসরায়েল একজোট হয়ে মিশর আক্রমণের হুমকি দেয় এবং শেষ পর্যন্ত আক্রমণ করেও বসে। সুয়েজ খাল মিশরের হাত থেকে পুনরুদ্ধার করে, কিন্তু এতে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ক্রুদ্ধ হয়। সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ ইউরোপীয় বাহিনীকে সেনা প্রত্যাহার করতে বলেন, না হলে পশ্চিম ইউরোপের ওপর পারমাণবিক বোমা হামলা চালাবেন বলে হুমকি দেন। ওদিকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা না করায় রাষ্ট্রপতি ডুয়েট আইজেনহাওয়ারও অসন্তুষ্ট ছিলেন এবং সেনা প্রত্যাহার না করলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির হুমকি দেন। এই ঘটনা সামলাতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী গঠন করে এবং মিশরে প্রেরণ করে। সুয়েজ খালের সুরক্ষা ও সকলের জন্য উন্মুক্ত রাখা ছিল এর উদ্দেশ্য। মার্কিন ও সোভিয়েত চাপের মুখে পড়ে নিয়ন্ত্রণ মিশরের হাতে পুনরায় দিয়ে দেওয়া হয় এবং ইসরায়েলের জন্য তিরান প্রণালী খুলে দেওয়া হয়। সুয়েজ খাল নিয়ে মিশর ও ইসরায়েলের বিরোধ থেকে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছিল। 1956 সালের সংকটের ঠিক 10 বছর পর 1967-তে সুয়েজকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত আবার শুরু হয়। ইসরায়েল সুয়েজ খাল আক্রমণ করে এবং বেশ খানিক অংশ দখলও করে নেয়। পরে মার্কিন ও ব্রিটিশ উদ্যোগে সুয়েজ খালকে পুনরায় নিরাপদ করা হয়। রাজনৈতিক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে যেতেও প্রতি বছর সুয়েজ খালে জাহাজ চলাচলের পরিমাণ বাড়তেই থেকেছে। 2023 সালে প্রতিদিন 97টি জাহাজ চলে সুয়েজ খালে এবং রাজস্বের পরিমাণ আদায়কৃত হয় $13.226 বিলিয়ন বলে মনে করা হয়। একই সময় দুদিক দিয়ে জাহাজ চলাচল করতে সক্ষম সুয়েজ খালে। সুয়েজ খাল বিশ্ব রাজনীতি ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।